হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আজ থেকে তোমাদের 8 নম্বর অধ্যায়টা পড়ানো আমি শুরু করব। এই 8 নম্বর অধ্যায়টা শুরু করার আগে তোমাদের এই 8 নম্বর অধ্যায় থেকে সাজেশানটা দিয়ে দেব, অর্থাৎ এই 8 নম্বর অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য তৈরি করবে। এই 8 নম্বর অধ্যায় থেকে মোট আমি 6টা প্রশ্ন বাছাই করে রেখেছি। এই 6টা প্রশ্নের মধ্যে প্রথম 3টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা দুর্বল ছাত্রছাত্রী তোমরা অন্ততপক্ষে এই 6টা প্রশ্ন এই 6টা প্রশ্নের মধ্যে প্রথম 3টে প্রশ্ন অতি অবশ্যই পরীক্ষার হলে করে যেও। প্রথম তিনটে প্রশ্ন কি কি? প্রথম 3টে প্রশ্ন হচ্ছে যে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট। তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই যে 3টে প্রশ্ন বললাম, যে পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক, লোকসভার স্পিকার, বিধানসভার স্পিকার, এই 3টে প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন আসার চান্স কিন্তু খুব। আর যে 3টে এক্সট্রা প্রশ্ন তোমাদের, যারা তোমরা মোটামুটি একটু ভালো স্টুডেন্ট আছো, তোমরা করে দেখে যাবে এই 3টে এই অধ্যায়টা থেকে। আর 3টে প্রশ্ন, সেটা হচ্ছে অর্থবিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থবিল পাস হয়, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আরেকটা হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। মোট এই 6টা প্রশ্ন তোমাদের 8 নম্বর অধ্যায় থেকে থাকছে। এবারে আজকের ক্লাসে আমি তোমাদের প্রথম যে প্রশ্ন আছে না, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা যারা লিখতে চাইছো তোমরা লিখে নিতে পারো। তাছাড়া অনলাইন কোচিং ক্লাস চলছে, সেখানে অ্যাডমিশান নিলে তোমরা সেক্ষেত্রে এই নোটগুলো সব পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, সপ্তাহে 2টো করে ক্লাস হয়, মাসে কেবলমাত্র তার জন্য তোমাদের 200 টাকা করে ফিস দিতে হয়। আর রেকর্ডেড ক্লাস যখন খুশি, যতবার খুশি, যেখানে খুশি তোমরা দেখতে পাবে। যাই হোক, ভালো করে তোমরা শোনো। ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো, এই ছিল প্রশ্ন। তোমরা প্রথমে ভূমিকাতে লিখবে ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। কি বললাম? ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। এই দুটি কক্ষের মধ্যে নিম্নকক্ষ হলো লোকসভা এবং উচ্চকক্ষ হলো রাজ্যসভা। রাজ্যসভায় যেখানে অনধিক মানে সব থেকে বেশি হলে 250 জন সদস্য নিয়ে গঠিত হতে পারে, সেখানে লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক 552 হতে পারে। তাহলে এখানে একটু বুঝিয়ে দিই এই পার্টটা, যে ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। এই দুটি কক্ষের মধ্যে নিম্নকক্ষের নাম লোকসভা, উচ্চকক্ষের নাম রাজ্যসভা। রাজ্যসভা গঠিত হয় 250 জন সদস্য নিয়ে, লোকসভা গঠিত হয় 552 জন সদস্য নিয়ে। লোকসভার সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, তাদের কার্যকাল হচ্ছে 5 বছর। এবং রাজ্যসভার সদস্যরা অঙ্গরাজ্যগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা পরোক্ষভাবে 6 বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি 2 বছর অন্তর 2/3 সদস্য অবসর নেন এবং অন্য 2/3 সদস্য নির্বাচিত হন। কি বললাম? 2 বছর অন্তর কি 2/3 সদস্য অবসর নেন। অর্থাৎ আমি তোমাদের এমনি কথাই বলছি, যে যদি ধরে নাও তোমাদের 90 জন সদস্য থাকে, 2/3 মানে 3 ভাগে 2 ভাগ অবসর নিয়ে নেয়, অর্থাৎ 60 জন অবসর নিচ্ছে আর 30 জন পুরনো সদস্য থেকে যাচ্ছে। ঠিক আছে, এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ককে আমরা 3 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। কি 3 ভাগে ভাগ করব? 1 পয়েন্ট হবে উভয় কক্ষ সমান ক্ষমতার অধিকারী, তার মধ্যে কিছু পয়েন্ট আলোচনা করব। তারপরে পয়েন্ট হবে, দ্বিতীয় পয়েন্ট লোকসভার প্রাধান্য, আর তৃতীয় পয়েন্ট হবে রাজ্যসভার প্রাধান্য। প্রথমে আলোচনা করছি প্রথম যে পয়েন্টটা, উভয় কক্ষ সমান ক্ষমতার অধিকারী। এখানে প্রথমত দ্বিতীয়ত করে তোমাদের লিখতে হবে। প্রথমত, সাধারণ বিলের ক্ষেত্রে উভয় কক্ষ সমান ক্ষমতার অধিকারী, অর্থাৎ উভয় কক্ষের অনুমোদন না পেলে কোনো বিল আইনে পরিণত হতে পারে না। তারপরে দ্বিতীয়ত হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উভয় কক্ষের সমান ক্ষমতা আছে।
উভয় কক্ষের সম্মতি ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না। তৃতীয়ত লিখবে রাষ্ট্রপতির নির্বাচন ও অপসারণের ক্ষেত্রে উভয় সমান ক্ষমতার অধিকারী। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষেত্রেও উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করে। তারপর চতুর্থ, রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত জরুরি অবস্থা অনুমোদনের ব্যাপারেও রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত জরুরি অবস্থা অনুমোদনের ব্যাপারেও রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতা রয়েছে। পঞ্চমত, আইনসভার অবমাননা বা অধিকার ভঙ্গের অভিযোগে কোনো সদস্য বা সদস্য নন এমন ব্যক্তিকে উভয় কক্ষের শাস্তি দেওয়ার ক্ষমতা রয়েছে। তারপরে লোকসভার প্রাধান্য কি বললাম এবার তোমরা দ্বিতীয় যে পয়েন্টটা করবে লোকসভার প্রাধান্য। এতক্ষণ আমরা পড়ছিলাম উভয় কক্ষ সমান ক্ষমতার অধিকারী, এবারে পয়েন্ট কি বলছি লোকসভার প্রাধান্য। এখানে প্রথমত লিখবে অর্থ বিলের ক্ষেত্রে লোকসভা অনেক বেশি শক্তিশালী। এই বিল একমাত্র লোকসভায় তোলা যায়। কোনো বিল অর্থ বিল কিনা এই সম্পর্কে প্রশ্ন দেখা দিলে লোকসভার স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। এই বিল লোকসভায় গৃহীত হবার পর রাজ্যসভায় পাঠানো হয়। বিলটা কি লোকসভায় গৃহীত হওয়ার পর রাজ্যসভায় পাঠানো হয়। রাজ্যসভা 14 দিনের মধ্যে ওই বিলের সুপারিশ সহ লোকসভায় ফেরত দিতে বাধ্য। ঠিক আছে। দ্বিতীয়ত, সাধারণ বিলের ক্ষেত্রে যদি উভয় সভার মধ্যে বিরোধ দেখা দেয় তাহলে রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকেন। এই অধিবেশনে লোকসভার সদস্য বেশি থাকায় তার ইচ্ছাই কার্যকর হবে। তারপর তৃতীয়ত, 44তম সংবিধান সংশোধন অনুযায়ী জরুরি অবস্থা প্রত্যাহারের ব্যাপারে, প্রত্যাহার মানে তুলে নেওয়া, লোকসভা কোনো প্রস্তাব গ্রহণ করলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা প্রত্যাহার করতে বাধ্য থাকবেন। তারপর চতুর্থ, কেন্দ্রীয় মন্ত্রিসভার কাজকর্মের জন্য শুধুমাত্র লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে। মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ক্ষমতা একমাত্র লোকসভার রয়েছে। এবারে 3 নম্বর পয়েন্ট রাজ্যসভার প্রাধান্য। এই রাজ্যসভার প্রাধান্যে যে পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে সেগুলো একটু শুনে নাও। যে সংবিধানের 249 নম্বর ধারা রাজ্যসভার মর্যাদাকে বৃদ্ধি করেছে। রাজ্যসভার মর্যাদাকে কি করেছে? বৃদ্ধি করেছে। এতে বলা হয়েছে রাজ্যসভায় উপস্থিত 2/3 সদস্যের সমর্থনে যদি এমন কোনো প্রস্তাব পাস হয় যে জাতীয় স্বার্থে কেন্দ্রীয় আইনসভা রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ের ওপর আইন তৈরি করতে পারবে তাহলে কেন্দ্রীয় আইনসভা রাজ্য তালিকায় হস্তক্ষেপ করতে পারবে। লোকসভার এই ক্ষমতা নেই। তাহলে কি কেন্দ্রীয় আইনসভায় যদি আইন তৈরি করার প্রয়োজন হয় তাহলে রাজ্যসভা তৈরি করতে পারবে, এ ব্যাপারে কিন্তু লোকসভার ক্ষমতা নেই। দ্বিতীয়ত, রাজ্যসভা সর্বভারতীয় চাকরি সৃষ্টি করতে পারে, অর্থাৎ অল ইন্ডিয়া যে সার্ভিসগুলো আছে সেগুলো সৃষ্টি করতে পারে, যেমন IAS এর মতো সর্বভারতীয় রাষ্ট্রকীর্তক সৃষ্টি করতে পারে। তৃতীয়ত, লোকসভার আয়ু হচ্ছে 5 বছর, এমনকি তার পূর্বেও একে ভেঙে দেওয়া যায়, কিন্তু রাজ্যসভা স্থায়ী কক্ষ, সেদিক থেকে এর মর্যাদা বেশি। এবারে তোমাদের শেষে লিখতে হবে কি মূল্যায়নে কি লিখবে? তাহলে লিখবে সুতরাং দেখা যাচ্ছে ক্ষমতা ও মর্যাদার দিক থেকে রাজ্যসভার থেকে লোকসভার স্থান অনেক ওপরে। ঠিক আছে, তবে ব্রিটেনের উচ্চকক্ষ লর্ডসভার মতো আমাদের রাজ্যসভা দুর্বল নয়। অধ্যাপক পাইলি বলেছেন, এই কোটেশান লাস্টে যদি দাও না মূল্যায়নের মধ্যে নাম্বারটা এই সব ক্ষেত্রে বেশি আসে। ঠিক আছে, বলছে অধ্যাপক পাইলি বলেছেন গুরুত্বহীন উপদেষ্টা রূপে রাজ্যসভাকে সৃষ্টি করা হয়নি। কি বললাম? গুরুত্বহীন উপদেষ্টা রূপে রাজ্যসভাকে সৃষ্টি করা হয়নি, এটা কোটেশানের মধ্যে থাকবে। প্রকৃতপক্ষে জ্ঞানী ও দক্ষ ব্যক্তিদের সমাবেশের ফলে রাজ্যসভা ক্ষমতার দিক থেকে লোকসভার দেখো এই লাইনটা আরেকবার শোনো, রাজ্যসভা ক্ষমতার দিক থেকে লোকসভার সমকক্ষ না হলেও এটি প্রভাব বিস্তারকারী সভা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা
করেছে। এই ছিল প্রশ্নের আলোচনাটা। তাহলে কি বুঝলে এতে থেকে যেটা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রশ্নটা ছিল পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সেক্ষেত্রে তোমাদের কি লিখতে হচ্ছে যে আমাদের যে পার্লামেন্টের দুটো কক্ষ, এক হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। এবারে তারা কিভাবে নির্বাচিত হয় সদস্যরা, তাদের কার্যকাল কতদিন, অর্থাৎ সংক্ষেপে লোকসভা রাজ্যসভাটা কি জিনিস সেটা আমরা একটু তুলে ধরবো। তারপরে কি করব, তিনটে পয়েন্ট আলোচনা করেছি। প্রথম যে পয়েন্টটা আলোচনা করেছি, লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা সম্পন্ন, সেখানে কিছু পয়েন্ট আমরা দেখেছি। তারপরে আলোচনা হয়েছে যে লোকসভা প্রাধান্য বেশি, তারপরে আলোচনা হয়েছে রাজ্যসভার প্রাধান্য বেশি। এইভাবে নোটটা তোমাকে কিন্তু পরীক্ষায় তুলে ধরতে হবে, তাহলে কিন্তু তোমরা ভালো নম্বর অবশ্যই পাবে। এই ছিল আজকের ক্লাস। আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এখনও বলছি, তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো আমার কাছে, তাহলে তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারো। সেক্ষেত্রে সমস্ত ক্লাসের পিডিএফ নোটও তোমরা পেতে পারবে। আর নয়তো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।